আচ্ছা, বাঙালি মানেই কি বাংলাদেশি? বাংলায় কথা বললেই কি বাংলাদেশি? ইস্ট বেঙ্গলকে সমর্থন করলেই কি বাংলাদেশি? তাদের কি এসআইআরে বাদ পড়ে যাবে তারা? এসআইআরে কারা কারা বাদ পড়বে, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। এই যে কলামটা, এই কলামটায় গন্ডগোল করছে উনি। বলছে এই অভিভাবকের জায়গায় কার নাম লিখবে। এই দুটো বক্স, যে দুটো বক্সে আপনাদের সবচেয়ে বেশি ব্লাড সুগার, হাই প্রেশার সব বেড়ে যাচ্ছে, বুঝতে পেরেছেন? মানে কোনটা ফিল আপ করবো, কোনটা ফিল আপ করবো না। আর এই ক্ষেত্রটা অন্যজনের জন্য আর অতটা অসুবিধা হচ্ছে না। যারা বিবাহিত মহিলা তাদের জন্যই বেশি এই প্রশ্নটা আসছে, তাদের কাছ থেকে এই প্রশ্নটা আসছে যে এই জায়গায় কি লিখব। যে ইস্ট বেঙ্গল, বাঙাল, এরা মানেই কি বাংলাদেশি? বাংলা কথা বলে বলেই তাকে বাংলাদেশি দাগিয়ে দেওয়াটা ঠিক নয়, এটাও যেমন ঠিক নয়। অন্যদিকে যারা বাংলাদেশ থেকে উড়ে এসে এখানে জুড়ে বসে আছে এবং অবৈধভাবে ভোটার কার্ড তৈরি করে নিয়েছে, তাদেরকেও ভোটার তালিকায় রেখে দেওয়া ঠিক নয়। আর সে কারণেই এসআইআর। কি এক এসআইআর এলো বঙ্গে, আর তা নিয়েই সবার এখন মাথা ব্যথা। কারোর ব্লাড প্রেশার হাই হয়ে যাচ্ছে, কারোর সুগার হাই হয়ে যাচ্ছে, আর অনেকে নাকি মৃত্যুবরণ করছে তাদের কাগজ খুঁজে না পেয়ে, আত্মহত্যা করছে, অনেকের হার্ট অ্যাটাক হচ্ছে। সব খবর কিন্তু সত্যি নয়, এটা আপনাদের জানিয়ে রাখি। কিছু রটানো হচ্ছে, কিছু গুজব ছড়ানো হচ্ছে। আর সুমন মজুমদার বলে একজনের মৃত্যু হয়েছে উত্তর 24 পরগনায়। কি কারণে তার মৃত্যু, সেই নিয়ে তদন্ত চলছে। কিন্তু এসআইআরের আতঙ্কেই যে তার মৃত্যু হয়েছে, সেই কারণেই তিনি আত্মহত্যা করেছেন কিংবা এই কারণেই তার মৃত্যু, তা কিন্তু হলফ করে বলা যায় না। হ্যাঁ, বাড়ির লোকেরা হয়তো বলছে, কিন্তু সেটাকেই সত্যি বলে ধরে নেওয়া যায় না। তাহলে তো ময়না তদন্তের রিপোর্ট দরকারই হতো না, তাই না? আজ আপনাদের এই যে মনে মানসিক চাপ, সেই চাপটাকে হালকা করার জন্য আজ আবারও রণক্ষেত্রে আমাদের বিষয় এসআইআর। এর আগে বেশি ভিডিও আমি করিনি, দুটো ভিডিও করেছিলাম। প্রথম ভিডিওতে আপনাদের বুঝিয়েছিলাম যে গোটা প্রক্রিয়াটা কিভাবে হবে। একদম 4 নভেম্বর থেকে শুরু হবে, 7 ফেব্রুয়ারিতে গিয়ে শেষ হবে। সেই দিন যে ভোটার লিস্ট বেরোবে তাতে আপনার নাম আপনি দেখতে পাবেন না, সেভাবে কেউ বাদ যাবে না। আতঙ্ক নিয়ে আমি আরও একটা ভিডিও করেছিলাম। কেন আতঙ্ক মানুষের মনে, এসআইআরকে কেন ভয় পাচ্ছে, কি কারণে, কি আছে হাতিঘোড়া এই এসআইআর এনুমারেশন ফর্মে, যে একটা ফর্ম ফিল আপ করতে গিয়ে আপনারা এত নাকানি চোবানি খাচ্ছেন? না, কিচ্ছু নেই। খুব সহজভাবে আপনারা দেখলে বিষয়টা খুবই সহজ। তারপরেও মানুষের মনে অনেক প্রশ্ন, অনেক প্রশ্নেও আর শেষ হচ্ছে না। আত্মীয়ের জায়গায় কি লিখব, বানান ভুল করলে কি হবে, এসআইআরে ভুল হয়ে গেলে এনুমারেশন ফর্ম ফিল আপ করতে গিয়ে যদি ভুল লিখে দিই তখন কি হবে, স্বামী স্ত্রীর জায়গায় কি লিখব, ফোন নাম্বার কার দেব। আচ্ছা, বাঙালি মানেই কি বাংলাদেশি? বাংলায় কথা বললেই কি বাংলাদেশি? ইস্ট বেঙ্গলকে সমর্থন করলেই কি বাংলাদেশি? তাদের কি এসআইআরে বাদ পড়ে যাবে তারা? না, বিষয়টা এত জটিল নয়, খুবই সহজ, খুবই সহজ বিষয়। তাই আজ আরও একবার, যাতে আপনাদের মনে এই যে প্যানিক, এই যে আতঙ্ক না গ্রাস করে, সেটাকে কাটানোর জন্য আজ আবারও রণক্ষেত্রে আমাদের বিষয় এসআইআর। আজকের হেডলাইন, বাঙালি ইকুয়াল টু বাংলাদেশি বলে একটা জিজ্ঞাসা চিহ্ন আমি দিয়েছি এখানে। তার কারণ জিজ্ঞাসা চিহ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটা প্রশ্ন, এর উত্তর কিন্তু এটা নয়। বাঙালি মানেই যে বাংলাদেশি তা কিন্তু নয়। কেন বলছি সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো। দেখুন, বাঙালি আমি এখানে লিখেছি, অ্যাকচুয়ালি অনেকে বলবেন কেন লিখেছি, বাঙাল লেখা উচিত ছিল, তাই তো? যারা এদেশীয় তারা কেন বাংলাদেশি হতে যাবে? যারা অ্যাকচুয়ালি বাঙাল, ওপার থেকে এসছে 71-এর আগে কিংবা 71-এর পরে, তাদেরকে বাংলাদেশি বলে অনেকে চিহ্নিত করে ফেলছেন। কিন্তু এনুমারেশন যে ফর্ম, তার যে পদ্ধতি, তার যে নিয়ম প্রক্রিয়া, সেখানেই কিন্তু বলে দেওয়া হয়েছিল যে 11খানা কাগজের দাবি করা হয়েছে। তাতেই কিন্তু স্পষ্ট ছিল যে 1987-র আগে যদি আপনার এদেশের কোনো সরকারি নথি থাকে সেটা কিন্তু গ্রাহ্য, বুঝতে পারছেন? তাহলে 71 কিন্তু মাপকাঠি নয়, মাপকাঠি 87 বলা হয়েছে। তারপরেও যদি 2002-এর ভোটার লিস্টে আপনার নাম যদি থাকে তাহলেও কোনো অসুবিধা নেই। আপনার নেই, আপনার বাবা মার আছে, আপনার বাবা মার নেই, আপনার দাদু দিদার আছে, অবশ্যই থাকতে হবে, না হলে আপনি বৈধ নাগরিক নন। এটাও একটা বিষয়। অনেকের আছে যাদের বাবা মা এবং দাদু দিদার নামও হয়তো তাদের নেই, তাহলে সেক্ষেত্রে কি করবেন? পুরো বিষয়টা আজকে আমি আপনাদের সামনে
সহজ করে দেবো, খুবই সহজ করে দেবো। দেখতে পাচ্ছেন প্রথমেই আমি একটা এনুমারেশন ফর্ম রেখেছি, একদম বাংলায় যে ফর্ম আপনারা হাতে পাচ্ছেন, বিএলওরা দিয়ে যাচ্ছে, যে ফর্ম আপনারা ফিল আপ করছেন সেই ফর্মই এইটা, পুরো বাংলায় লেখা আছে। এই ফর্মটাও কিন্তু ইলেকশন কমিশন, আমাদের রাজ্য যে নির্বাচন কমিশন, তাদের ওয়েবসাইটে, তাদের যে সোশ্যাল মিডিয়া, সেখানে তারা এই ফর্মটা পোস্ট করেছিল, সেখান থেকে এই ফর্মটা নেওয়া। কিন্তু তার আগে বেশ কয়েকটা প্রশ্ন আপনারা করেছেন আমার পুরনো ভিডিওতে, সেই প্রশ্নগুলো আমরা এইভাবে সাজিয়েছি। অনেকের প্রশ্ন এক, মানে এই ধরুন এই প্রথম প্রশ্নটাই ফর্ম পূরণ করবেন বাংলা না ইংরাজিতে, এই যে প্রশ্নটা, এই প্রশ্নটাই প্রায় অনেকে করেছেন, একাধিক মানুষ, শতাধিক মানুষ একই প্রশ্ন করছেন। আরে আপনি কিসে ফর্ম পাচ্ছেন? আপনি বাংলায় ফর্ম পাচ্ছেন, সেই জন্য গুলিয়ে যাচ্ছে অনেক জায়গায় যে বাংলায় ফর্ম পাচ্ছি, ইংরাজিতে লিখলে কি হবে? ইংরাজিতেও লিখতে পারেন, বাংলাতেও লিখতে পারেন। কিভাবে লিখবেন ফর্ম যখন ফিল আপ করবো আপনাদের দেখাবো। কিন্তু তার আগে এই প্রশ্নের উত্তরটা আমি দিলাম যে বাংলাতেও লেখা যাবে এবং ইংরাজিতেও লেখা যাবে, কোনোটাই ভুল নয়। একই ফর্মে আপনি বাংলাতেও লিখতে পারবেন, আবার ইংরাজিতেও লিখতে পারবেন, সেটাও ভুল নয়। বুঝতে পেরেছেন? এবার দেখুন সেকেন্ড কোশ্চেনটা আসছে, বলছে স্বামীর নাম লেখা যাবে কি না। এই যে এখানে স্বামীর নাম লেখা একটা আছে, যে স্বামী হবে সে তার স্ত্রীর নাম লিখবে এবং যে স্ত্রী হবে সে তার স্বামীর নাম লিখবে। এটা নিয়ে বেশি গল্প হচ্ছে না, গণ্ডগোলটা হচ্ছে পিতার নাম স্ল্যাশ দিয়ে অভিভাবকের নাম। এই যে কলামটা, এই কলামটায় গণ্ডগোল করছে অনেকে, বলছে এই অভিভাবকের জায়গায় কার নাম লিখবো? স্বামীর নাম লিখবো? স্বামীর নাম তো এখানে দেয়াই আছে, তাহলে আবার কেন এখানে লিখতে যাবো? তাহলে পিতার নাম লিখি। কিন্তু পিতার নাম যখন এখানে লিখা ফেলা হচ্ছে, তারপর দেখা যাচ্ছে পিতার এপিক নাম্বার চাওয়া হচ্ছে তারপরের কলমে। কিন্তু সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে কি এপিক নাম্বার দিতেই হবে? ধরুন আপনার বাবার নাম আপনি লিখেছেন এখানে, কোনো মহিলা, আপনার বিয়ে হয়ে গেছে, বিবাহিত, সেই অবস্থায় আপনি আপনার বাবার নাম এই কলমে লিখেছেন। সেক্ষেত্রে আপনার বাবার যে এই মুহূর্তে আপনার বাবা নেই, তিনি গত হয়েছেন এবং তার এপিক নাম্বারও নেই। স্বাভাবিক, যিনি গত হয়েছেন তার কিভাবে ভোটার কার্ড থাকতে পারে? সেটা জমা দেওয়া হয়েছে। সেক্ষেত্রে এখানে এপিক নাম্বার কিন্তু লিখতে হবে না, কোনো মাস্ট। এখানে আপনি আপনার বাবার নামও লিখতে পারেন, এখানে আপনি আপনার স্বামীর নামও লিখতে পারেন। যারা প্রশ্ন করছেন যে এই নিচেও তো স্বামীর নাম লেখা আছে, দু জায়গাতেই আপনি আপনার স্বামীর নাম লিখতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই, এটা কোনো হাতিগোড়া বিষয় নয়। এবার 3 নম্বর যে প্রশ্নটা, সেটাও বড় প্রশ্ন, অনেকেই করছেন, আত্মীয় ও সম্পর্কের জায়গায় কি লিখবো? বিশাল বড় প্রশ্ন, যখন ফর্ম ফিল আপ করবো আপনাদের সেটা আরও ভালো করে বুঝিয়ে দেবো। এবার দেখুন 4 নম্বরে বলছে ফর্মে ভুল হলে কি করবেন? কিচ্ছু করার দরকার নেই, ভুল একটু আধটু হতেই পারে। এখান থেকে বেশিরভাগ বিএলওরা যে পরামর্শ দিচ্ছে, সেই পরামর্শ আমিও আপনাদের দিচ্ছি যে আপনি যখন ফর্মটা পাচ্ছেন, 2 কপি পাচ্ছেন, প্রথমে একটা কপি নিয়ে আপনি জেরক্স করে নিন, বেশ কয়েকটা জেরক্স করে নিন, 1-2 পিস আপনি জেরক্স করে রাখতেই পারেন। আগে সেই জেরক্সটিকে ফিল আপ করুন, পেন্সিল দিয়ে করতে পারেন, সেক্ষেত্রে ভুল হয়ে গেলে আপনি মুছে নেবেন, আবার সেটাকে পূরণ করতে পারবেন। এইভাবে একটা সুন্দর একটা জেরক্স পেজ, সেটাকে পূরণ করুন আগে পেন্সিল দিয়ে। সুন্দর পরামর্শ, অনেক বিএলও একই পরামর্শ দিচ্ছে, বলছে সেটাকে পূরণ করে দিন। পূরণ করে নেওয়ার পরে যখন আপনি পেন দিয়ে অরিজিনাল এনুমারেশন ফর্ম ফিল আপ করছেন, তখন একদম দেখে দেখে হুবহু কোনো টেনশন না নিয়ে আপনি ফিল আপ করে দিন, ঝামেলা খতম। তাহলে সেক্ষেত্রে ভুল হলে, আর তারপরেও যদি ভুল হয়ে যায়, আপনি হোয়াইটনার ইউজ করতে পারেন, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। নির্বাচন কমিশন বলে দেয়নি যে আপনি হোয়াইটনার ইউজ করতে পারবেন না, পারেন, কিন্তু কম করলেই ভালো। আচ্ছা, এবার দেখুন 5 নম্বর বলছে নিচের 2টি বক্সই পূরণ করতে হবে। এই যে 2টো বক্স, এই 2টো বক্সে অনেকের জ্বর চলে আসছে যে কি লিখতে হবে না হবে। এই একটা বক্স 1 নম্বর, এই একটা বক্স 2 নম্বর। এই 2টো বক্স নিয়েই মানুষের বেশি জ্বর, যে কি লিখবো, এটাতে পূরণ করব, এটাতে পূরণ করব, এতেই বা কি লিখবো, এতেই বা কি লিখবো, এই নিয়ে মানুষের একটা মতবিরোধ তৈরি হয়েছে। কোনো বিএলও বলছে এটা করুন, ওটা করুন না, আপনি আপনার বিএলওর কথা শুনুন। ভিডিও তো দেখবেন, ঠিক আছে, খুব ভালো কথা, কিন্তু বিএলও আপনাকে কি সাজেস্ট করছে, কোন বক্সটা আপনাকে ফিল আপ করতে বলছে, আপনার জন্য কোন বক্সটা, সেটা কিন্তু আপনার বিএলওই আপনাকে বলতে পারবে, একমাত্র ভালো করে বলতে পারবে। আরও অনেকেই বলতে পারবে, কিন্তু আপনার বিএলও যেটা বলবে সেটা অথেন্টিক। আচ্ছা, 6 নম্বর বলছে এসআইআরে কারা কারা বাদ পড়বে। এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। অনেকের মনে ইতিমধ্যেই একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে, যে বলা হয়েছে 1 কোটি নাকি ভোটার বাদ পড়বে। এই মুহূর্তে যত রয়েছে 7 কোটি তারও বেশি ভোটার রয়েছে, সেখান থেকে নাকি 1 কোটি ভোটার বাদ পড়ে যাবে। স্বাভাবিক, এটা স্বাভাবিক। প্রায় 75 লাখ ভোটার এরকম রয়েছে যারা ভুয়ো এবং তাদের ভোটার কার্ড রয়ে গেছে কিন্তু মানুষটি নেই, তার অনেক আগেই মৃত্যু হয়েছে। তা সেক্ষেত্রে 75 লাখ তো ওখানেই বাদ পড়ছে,
তাই না? আরও 25 কোটি এমন অনেক আছে যেগুলো যার কোনো ভিত্তি নেই, তার কোনো বৈধতা নেই, শুধু একটা করে ভোটার কার্ড তারা পেয়ে গেছে, কিভাবে পেয়েছে কেউ জানে না, সেগুলোও কিন্তু বাতিল হবে। কিন্তু এইখানে যারা বৈধ ভোটার, তাদের নাম বাতিল হওয়ার কোনো চান্স নেই। আপনি লিখে রাখুন, আপনার নাম বাদ পড়বে না যদি আপনি ভারতের বৈধ নাগরিক হন। এবার দেখুন, আমি এই ফর্মটাকে ফিল আপ করার চেষ্টা করছি এবং খুব সহজভাবে আপনাদের বোঝাবো যে কোন জায়গাটায় কি লিখবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কেউ স্কিপ করবেন না, তাহলে কিন্তু গুলিয়ে যাবে। দেখুন কি এই ফর্মটাই পাবেন আপনারা। প্রথমে একদম লেখা থাকছে ভারতের নির্বাচন কমিশন গণনার ফর্ম। যারা ইংরেজিতে পাচ্ছেন, খুব কম লোকই ইংরেজিতে পাচ্ছেন, গ্রামে গঞ্জে কিন্তু এই বাংলায় ফর্মটাই দেওয়া হচ্ছে, যেখানে গণনার ফর্ম লেখা আছে। ইংরাজি হলে এখানে এনুমারেশন ফর্ম লেখা থাকতো। এই যে নেম অফ কন্ট্যাক্ট নাম্বার অফ বিএলও, এই যে এই জায়গাটা যেখানে ব্লার আছে, এই জায়গাটা আপনার বিএলওকে যে আপনার বাড়িতে এসে দিয়ে যাচ্ছে ফর্ম। হচ্ছিল না অনেক জায়গায় ক্যাম্প ট্যাম্প করছিল, সেখানে গিয়ে আপনাকে গিয়ে ফর্ম নিয়ে আসতে হচ্ছিল, এখন আর সেটা হবে না। বুঝতে পেরেছেন? এই যে বিভিন্ন জায়গায় ক্যাম্প করছে কিংবা একে তাকে দিয়ে ফর্ম পাঠিয়ে দেওয়া হচ্ছে, এই কারণের জন্য এই অভিযোগে প্রায় 8 থেকে 10 জন বিএলওকে শোকজ করা হয়েছে। আর তারপর নতুন নিয়ম, যেটা নিয়ম ছিল নির্বাচন কমিশনের যে বাড়ি বাড়ি যেতে হবে বিএলওকে, এবার থেকে সেটাই হবে। যদি একবার গিয়ে কাজ না হয় তাহলে একাধিকবার যেতে হবে। আপনার বাড়িতে বিএলও এই 4 ডিসেম্বর পর্যন্ত একাধিকবার আসতে পারে, আসতে তাকে হবে। এটা হচ্ছে নির্বাচন কমিশনের আদেশ, সেই নির্দেশ তাকে মেনে চলতে হবে। এই যে বক্সটা, এই বক্সটায় আপনার এই মুহূর্তে 2025 সালে যে ভোটার কার্ড আপনার কাছে রয়েছে, সেই ভোটার কার্ডের ভোটার ইনফো থাকবে, মানে আপনার নাম, আপনার এপিক নাম্বার এবং আপনার অ্যাড্রেস। ভোটার কার্ডে যে অ্যাড্রেসটা এই মুহূর্তে লেখা আছে সেটাই এখানে থাকবে, এটা আপনাকে ফিল আপ করতে হবে না, কিন্তু মিলিয়ে দেখে নেবেন ঠিকঠাক আছে কি না। আর এইখানটা থাকবে আপনার পার্ট নাম্বার থাকবে, এখানটা আপনার অ্যাসেম্বলি নাম্বার থাকবে, নাম থাকবে যে আপনি কোন বিধানসভার অন্তর্গত, এই সমস্ত কিছু এখানে থাকবে। এটাও আপনাকে পূরণ করতে হবে না, কিন্তু মিলিয়ে দেখে নেবেন অবশ্যই। এই জায়গাটায় থাকবে কিউআর কোড, যে কিউআর কোড সার্চ করলে আপনি আপনার ভোটার ডিটেলস পেয়ে যাবেন। আপনার ভোটার কার্ডে এই মুহূর্তে যে ছবি আপনি দেখতে পান, সেই ছবিটাই কিন্তু এইখানে থাকবে। আর এইখানে বলছে সাম্প্রতিক ফটো সাটুন। সাম্প্রতিক ফটো যে কোনো একটা ফটো আপনি দিতে পারেন। এই ফটো নিয়েও অনেকের মধ্যে মতবিরোধ, কি ফটো দেবো, স্টাম্প সাইজ দেবো না পাসপোর্ট দেবো, যে কোনো সাইজ দিতে পারেন। পাসপোর্ট সাইজের যে ছবিগুলো হয়, এখান থেকে যদি বেরিয়েও যায় আপনার ফটো, তাতেও কোনো অসুবিধা নেই। এবার ব্যাকগ্রাউন্ড বলছে ব্যাকগ্রাউন্ড সাদা করতে হবে, ঠিক আছে, সাদা করতেই পারেন, সাদা করলে খুব ভালো। কিন্তু যাদের ধরুন অনেকের থাকে একসঙ্গে অনেক ফটো তারা ছাপিয়ে রাখে, তাদের ফাইলে থাকে, সেক্ষেত্রে সেই ফটো ম্যাক্সিমাম স্কাই কালারের হয় ব্যাকগ্রাউন্ড, কিংবা নীল কালারের হয়, সেই ফটো কিন্তু আপনি এখানে ইউজ করতে পারেন। আপনার বিএলওকে জিজ্ঞাসা করে দেবেন, এতে কোনো কিন্তু বাধ্যবাধকতা নেই যে আপনাকে ব্যাকগ্রাউন্ড সাদাই করতে হবে, কেউ বলে দেয়নি ব্যাকগ্রাউন্ড সাদাই করতে হবে। ব্যাকগ্রাউন্ড সাদা করলে আপনাকে বুঝতে সুবিধা হবে, ছবিটা স্পষ্ট হবে, সেই কারণে বলা হচ্ছে। কিন্তু ধরুন আপনার কাছে এরকম ছবি আছে যেটা আপনি গত 3 মাস আগে ছাপিয়েছিলেন, একসঙ্গে অনেকগুলো ছাপিয়েছিলেন, সেই ছবিতে আপনার ব্যাকগ্রাউন্ড নীল, সেই ছবিও আপনি এখানে ইউজ করতে পারেন, কিচ্ছু যায় আসে না, তাতে কিচ্ছু যায় আসে না। এখান থেকে যদি বক্স থেকে বেরিয়েও যায় ছবি, তাতেও কোনো যায় আসে না, ঠিক আছে। তাহলে গেল, এই ওপরেরটা আপনাদের সুন্দর করে বোঝাতে পারলাম আশা করছি। এবার দেখুন, এবার শুরু হচ্ছে আসল ফর্ম ফিল আপ। আপনি যেখান থেকে লিখবেন, এখানে তো সাটানো, তার আগে কিছু লিখতে হচ্ছে না, কিন্তু এই লিখতে হবে কোথা থেকে, এইখান থেকে, যেখানে বলছে জন্ম তারিখ। জন্ম তারিখ কীভাবে লিখতে হবে, প্রথমে আপনাকে তারিখ লিখতে হবে। ধরুন আপনার জন্ম 1/1/94, আপনার স্কুল সার্টিফিকেটও সেই নাম্বার আছে, আর আপনার আধার কার্ডেও ভোটার কার্ডেও একই ডেট অফ বার্থ আছে। তাহলে আপনি এখানে লিখুন বাংলাতে। এবার দেখুন, আমি যেটা বললাম যে বাংলাতেও লিখতে পারেন, এই যে আমি বললাম না এখানে দুটোই রাইট দিলাম, বাংলাতেও লিখতে পারেন, ইংরেজিতেও লিখতে পারেন, কিন্তু আমি বলবো যে সংখ্যাগুলো আপনারা ইংরাজিতে লিখুন, তাহলে সুবিধা হয়, দেখতেও সুবিধা হবে এবং বুঝতেও সুবিধা হবে। দেখুন, যেমন ডেট অফ বার্থ একটা সংখ্যায় আসে, আমি ধরলাম 1, এরকম স্ল্যাশ দিতে হবে 1, ঠিক আছে, 1/1/94, যেহেতু সংখ্যা আমি ইংরাজি সংখ্যা হিসেবেই লিখলাম 1/1/94। আধার নাম্বারও আসবে সেই একইভাবে, এখানে আধার নাম্বার ঐচ্ছিক লেখা আছে, আপনি দিতেও পারেন আবার নাও দিতে পারেন, কিন্তু আমি বলবো যেহেতু আপনি বৈধ নাগরিক, আপনার ভোটার অধিকার রয়েছে, আপনি এদেশের নাগরিক, আপনার আধার কার্ডও রয়েছে, সেক্ষেত্রে আপনার আধার কার্ড দিতে কোনো ভয় ডর নেই, কিচ্ছু হবে না। আপনি এখানে নিঃসন্দেহে আপনার নিজের আধার কার্ড দিয়ে, যে নাম্বারটা আধার কার্ডের, সেই 12 ডিজিটের নাম্বার আপনি এখানে দিতেই পারেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এখানে আপনি আধার
নাম্বার লিখতেই পারেন, অবশ্যই লিখুন। আমি বলছি যদি আপনার আধার কার্ড থাকে, আপনি যদি বৈধ নাগরিক হন, আপনার যদি কোনো অসুবিধা না থাকে, আপনি কেন লিখবেন না আধার কার্ড নাম্বার? অবশ্যই লিখুন, ঐচ্ছিক থাকলেও আপনি লিখুন। আচ্ছা, মোবাইল নম্বর যেটা বলছে 3 নম্বরে, অনেকে বলছে যে বাড়িতে তো একটাই মোবাইল, সেক্ষেত্রে 4 জন মেম্বার কি করব? ওই একটা মোবাইল নাম্বারই আপনি লিখে দিন 4 জন মেম্বারের জন্য, 9000000000। আমি এখানে 10টা ডিজিট লিখেছি, ম্যাক্সিমাম আমি 0 দিয়েছি, যেহেতু এটা কারণ ফর্ম ফিল আপ হচ্ছে না, আপনাদের বোঝানোর স্বার্থে আমি এটা লিখলাম। যে 10টা ডিজিট থাকে ফোন নাম্বারে, সেই 10টা ডিজিট যদি আপনার বাড়িতে একটাই মোবাইল থাকে, তাহলে সেই নাম্বারটাই আপনি 4 জনের জন্য লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যদি প্রত্যেকের একটা করে মোবাইল থাকে, তাহলে সেক্ষেত্রে পার্টিকুলার ইন্ডিভিজুয়াল ফর্মে তার নিজস্ব ফোন নাম্বার দিয়ে দিন, কোনো অসুবিধা নেই। এই ফোন নাম্বার নিয়ে কোনো চাপ নেই, আমি বলছি কোনো চাপ নেই। আপনি যে কোনো ফোন নাম্বার দিতে পারেন। হ্যাঁ, হতে পারে এবার আপনার বাড়িতে এই ফোন নাম্বার নেই, আপনার বাড়িতে কোনো ফোনই নেই, সেক্ষেত্রে আপনি প্রতিবেশীরও ফোন নাম্বার দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। বুঝতে পেরেছেন? বিএলওরাই কিন্তু এই আশ্বস্ত করছে। তবে আমি বারবার বলবো, এই ভিডিওটা দেখুন, দেখার পরে ফাইনাল কিন্তু কথা আপনি আপনার বিএলওর সঙ্গেই বলুন। যখন এই ফিল আপ করে রাখুন, অসুবিধা নেই, আপনি জেরক্সটা ফিল আপ করে রাখুন। আপনার কাছে যখন বিএলও আসছে, তখন বিএলওর কাছে দাঁড়িয়ে জেরক্স দেখে দেখে আপনি অরিজিনাল ফর্মটা ফিল আপ করে নেবেন, ঝামেলা মিটে গেল। তো সেক্ষেত্রে মোবাইল নাম্বার কোনো অসুবিধা নেই, যে কোনো কারোর মোবাইল নাম্বার দেওয়া যেতে পারে। যদি আপনার নিজস্ব মোবাইল থাকে, তাহলে সেটা দেওয়াই বেটার। আচ্ছা, এবার পিতার নাম, অভিভাবকের নাম, যেটা বললাম, এখানে যদি মহিলা হন আপনি, তাহলে আপনার বাবার নাম লিখতে পারেন, বিয়ে হয়ে যাওয়ার পরেও আপনি লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। যদি মনে হয় না আমার বাবা গত হয়েছে, বাবার এপিক নাম্বারও নেই, এখানে যদি বলে দিয়েছে, কিন্তু এপিক নাম্বার যদি থাকে আপনাকে দিতেই হবে, তার কোনো মানে নেই। দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। কিন্তু আপনার মনে হচ্ছে বাবার নাম লিখবো, এপিক নাম্বার দেবো না, তাহলে স্বামীর নাম লিখুন, তাতেও কোনো অসুবিধা নেই। এখানে আপনি আপনার স্বামীর নাম লিখুন, বাংলাতেই লিখুন। স্বামীর নাম আপনার যেটা হয় সেটা আপনি এখানে আপনার স্বামীর নাম বাংলাতেই লিখুন, আপনাকে ইংরেজিতে লিখতে বলছি না। বুঝতে পেরেছেন? বাংলাতেই লিখুন, একদম বাংলা, ইংরাজি অক্ষর দিতেই হবে না। এখানে যে সমস্ত নামগুলো আসছে সেগুলো আপনি বাংলাতেই লিখুন, কোনো অসুবিধা নেই। কিন্তু যখন এপিক নাম্বারের কথা বলা হচ্ছে, ধরুন আপনি এখানে স্বামীর নাম লিখেছেন, আপনার স্বামীর যে এপিক নাম্বার সেটাও একটা ধরে নিলাম XYZ, হ্যাঁ, সেই এপিক নাম্বারটা আপনি দিয়ে দিলেন। কিন্তু আপনার এখানে আপনি স্বামীর নাম লেখেননি, আপনি কি লিখেছেন? আপনি লিখেছেন বাবার নাম। আমি বিবাহিত মহিলাদের জন্যই বলছি, আর এই ক্ষেত্রটা অন্যজনের জন্য আর অতটা অসুবিধা হচ্ছে না। যারা বিবাহিত মহিলা তাদের জন্যই বেশি এই প্রশ্নটা আসছে, তাদের কাছ থেকে এই প্রশ্নটা আসছে যে এই জায়গায় কী লিখবো, স্বামীর নাম না বাবার নাম। আমি বলছি আপনি স্বামীর নাম লিখলেন না, আপনি বাবার নাম লিখলেন। সেই ক্ষেত্রে আপনার বাবা আছে, আপনার বাবার এপিক নাম্বারটা এখানে লিখে দেবেন, ঝামেলা খতম। যদি আপনার বাবা না থাকে, তাহলে আপনার বাবার নাম লিখেই ছেড়ে দিন, এপিক নাম্বার লিখতে হবে না। তার কারণ এখানে অবশ্যই বলে দিয়েছে, দেখুন, যে যদি থাকে, আপনার নেই কি করে দেবেন, দিতে হবে না, কোনো অসুবিধা নেই। আচ্ছা, মায়ের নাম কিন্তু লিখতেই হবে, এখানে বলেছে। এখানে কোনো যদি থাকে ফদি থাকে কোনো অপশান নেই, লিখতেই হবে। আপনার যে মা, অবশ্যই মায়ের নাম রয়েছে, তাহলে আপনি এখানে মায়ের নাম লিখতেই পারেন, কোনো অসুবিধা নেই। এখানে আপনার মায়ের নাম আপনি লিখে দিন, এতে কোনো অসুবিধা নেই, এবং এটা নিয়ে বেশি প্রশ্ন হচ্ছেও না। কিন্তু প্রশ্ন উঠছে যে মায়ের এপিক নাম্বার কোথা থেকে পাবো? অনেকের মা গত হয়েছেন, তাদের মায়ের এপিক নাম্বার নেই। স্বাভাবিকভাবে এখানে দেখুন বলে দিয়েছে যদি থাকে তাহলে দেখবেন, না হলে লেখার কোনো দরকার নেই, এই জায়গাটা পুরো ব্ল্যাঙ্ক রেখে দেবেন, কোনো অসুবিধা নেই। এবার এই যে স্বামী স্ত্রী, এটাও একদম সিম্পল। যদি আপনি স্বামী হয়ে থাকেন, তাহলে আপনার স্ত্রীর নাম লিখুন। যদি আপনি স্ত্রী হয়ে থাকেন, তাহলে আপনি আপনার স্বামীর নাম লিখুন, একই হলো, কোনো অসুবিধা নেই। আর যারা অবিবাহিত, তাদের কিছুই লিখতে হবে না। বুঝতে পেরেছেন? দুটো কলমই ফাঁকা থাকবে, কারণ তার পরের কলমই লেখা আছে স্বামী বা স্ত্রীর এপিক নাম্বার। যদি আপনি স্বামী হয়ে থাকেন, স্ত্রীর এপিক নাম্বার লিখুন। যদি আপনি স্ত্রী হয়ে থাকেন, তাহলে স্বামীর এপিক নাম্বার লিখুন, কোনো অসুবিধা নেই। আবার বললাম, যারা বিবাহিত তাদের জন্য, আর যারা বিবাহিত নয় তাদেরকে এই দুটো কলম পূরণ করতেই হবে না, ফাঁকা রেখে দেবেন, কিচ্ছু অসুবিধা নেই। এবার আসছি এই দুটো বক্স, যে দুটো বক্সে আপনাদের সবচেয়ে বেশি ব্লাড সুগার, হাই প্রেশার সব বেড়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন? মানে কোনটা ফিল আপ করবো, কোনটা ফিল আপ করবো না, কেউ বুঝতে পারছে না। অনেকে হয়তো বুঝতে পারছে, তারপরেও তারা আতঙ্কে রয়েছে, যদি ফিল আপ করে দিই তাহলে যদি ভুল হয়ে যায়। আপনি আপনার বিএলওকে জিজ্ঞাসা করে নিন। আমাদের রণক্ষেত্রের টিম মোটামুটি এই এসআইআর ফর্ম ফিল আপ হচ্ছে বিভিন্ন জায়গায়, পাড়ায় ক্যাম্প বসিয়ে, সেসব জায়গায় ঢু মেরে এটুকু জানতে পেরেছি যে বিএলওরা যে ফর্ম আপনাকে দিচ্ছে, আপনার যদি এই জায়গাটা ফিল আপ করার হয়, তাহলে আপনাকে এই জায়গাটা
বলে দেওয়া হচ্ছে যে আপনি এই জায়গাটা ফিল আপ করবেন, এই জায়গাটা উড পেন্সিল দিয়ে কেটে দেওয়া হচ্ছে, যেটা আপনার কাছে থাকবে যে ফর্মটা, সেই ফর্মের কথা বলছি। এটা পরে আপনি রাবার দিয়ে মুছতেও পারবেন, ঠিক আছে। যদি আপনার 2002-এর ভোটার লিস্টে নাম থাকে, সেই জায়গায় যদি আপনি থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে এইটা ফিল আপ করতে হবে, এটা আপনাকে কেটে দেওয়া হচ্ছে। আর যদি আপনার 2002-এর ভোটার লিস্টে নাম না থাকে, তাহলে আপনাকে তখন এইটা পূরণ করতে হবে। সেক্ষেত্রে বিএলওরা এই বক্সটা এইভাবে কেটে দিচ্ছে উড পেন্সিল দিয়ে। এটা আপনি যদি ফর্ম পেয়ে থাকেন, যদি আপনার এরকম হয় যে আপনার বাড়ির কোনো মেম্বার 2002-এর ভোটার লিস্টে নাম রয়েছে, তাদের ক্ষেত্রে দেখবেন যে এই জায়গাটা কাটা, বিএলও কেটে দিয়েছে উড পেন্সিল দিয়ে। ম্যাক্সিমাম বিএলওই এটা করছে, তারা সুবিধার্থেই এই কাজটা করছে। আর যদি একই ফ্যামিলির একজন মেম্বার যার 2002-এর ভোটার লিস্টের নাম নেই, তাদের এই জায়গাটা কেটে দেওয়া হচ্ছে, এই জায়গাটা পূরণ করতে বলা হচ্ছে। এবার দেখুন যে যদি 2002-এর ভোটার লিস্টে আপনার নাম থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি এটা পূরণ করবেন, কিন্তু কিভাবে করবেন এবার সেটা আপনি দেখাচ্ছি। ধরুন আপনার 2002-এর ভোটার লিস্টে নাম রয়েছে, আমি ধরে নিলাম আপনার নাম অনু দাস, আমি এখানে বাংলায় লিখে দিলাম অনু দাস, একদম নির্বাচকের নাম লিখে দিলাম। এবার আপনার যে এপিক নাম্বার আছে XYZ, প্রথমে একটা আলফাবেট থাকে, তারপর কিছু সংখ্যা থাকে, সেগুলো লিখে দিন আপনার যে এপিক নাম্বার, ঠিক আছে। যদি থাকে বলেছে এখানে এই মুহূর্তে, সেটা নয়, সেই সময় 2002-এর ভোটার লিস্টে যে এপিক নাম্বার ছিল, সেই এপিক নাম্বারটাই কিন্তু আপনাকে লিখতে হবে। এই মুহূর্তে আপনার যে ভোটার কার্ড রয়েছে, সেখান থেকে কিছু লিখতে হবে না, এই জায়গায় লিখতে হবে 2002-এর যে ভোটার লিস্ট ছিল, যেটা আপনি ইতিমধ্যেই জেরক্স করে রেখেছেন আপনার কাছে, সেইটা মিলিয়ে এটা পূরণ করবেন। এখানে আপনার নাম লিখবেন, যদি ওইখানে আপনার নামের বানান ভুলও থাকে, তাহলে ওই ভুল বানানই এখানে লিখবেন, কোনো অসুবিধা নেই। যদি 2002-এর ভোটার লিস্টে আপনার নামের বানান অনু দন্তের নয়ের জায়গায় অনু মধ্যাহ্নও যদি থাকে, তাহলে এখানে অনু আপনি মধ্যাহ্নয় লিখুন, কোনো অসুবিধা নেই। পরবর্তী ক্ষেত্রে চেঞ্জ হতে পারে, হয়ে যাবে, বুঝতে পেরেছেন। এবার আত্মীয়ের নাম, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন, আত্মীয়ের নাম কি লিখব। আত্মীয়ের নাম আপনার বাবা হতে পারে, আপনার মা হতে পারে, আপনার দাদু দিদাও হতে পারে, বুঝতে পেরেছেন। তাহলে এখানে আত্মীয়ের নাম আপনি বাবার নাম লিখতে পারেন, মায়ের নাম লিখতে পারেন, আপনার দাদু দিদার নামও লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। শুধু যার নাম এখানে লিখছেন সে আপনার কে হয়, সেইটা আপনি এই সম্পর্কের জায়গায় লিখবেন। বোঝাতে পারলাম? আত্মীয়ের জায়গায় আপনি আপনার বাবার নাম লিখতে পারেন, মায়ের নাম লিখতে পারেন, দাদুর নাম লিখতে পারেন, দিদার নাম লিখতে পারেন, যার ইচ্ছা নাম লিখতে পারেন। শুধু যার নাম লিখছেন তার সঙ্গে আপনার কি সম্পর্ক, মানে আপনি তাকে কি বলে রাখেন, সেই সম্পর্কটা আপনি এখানে লিখবেন। এবার এখানে ফান্ডা দিয়েছে বিএলওরা, কিন্তু এটা বলছে বাবা মা যদি হয় তাহলে এখানে বাবা মার নাম লিখে দিলেন, কোনো অসুবিধা নেই। সম্পর্কের জায়গাও বাবা কিংবা মা লিখে দিলেন, তাতেও কোনো অসুবিধা নেই। কিন্তু দেখুন, আমি বলছি আপনার 2002-এর যে ভোটার লিস্টে আপনার যে নাম রয়েছে, সেখানে আপনার যে অভিভাবক, সেখানে অভিভাবকের জায়গায় দেখা যাচ্ছে যে আপনার বাবা হয়তো নেই, অনেকের হতে পারে, বাবা মার নাম লেখা নেই, সেখানে তার দাদুর নাম লেখা আছে। তাহলে আপনি কি করবেন, এই আত্মীয়ের জায়গায় আপনার ওই দাদুর নামই লিখবেন। মানে 2002-এর ভোটার লিস্টে আপনার অভিভাবক যে ছিল, আপনি তার নামই এখানে লিখবেন, আর তার সঙ্গে আপনার কি সম্পর্ক, সেই সম্পর্ক এখানে লিখবেন, কিন্তু দাদু দিদা লিখবেন না। বিএলওরা বলছে যে বাবার বাবা লিখতে, এটা ওরা বলছে যে লিখুন, দাদু না লিখে লিখুন বাবার বাবা, তাহলে বুঝতে সুবিধা হবে যে আপনার যে বাবা এবং আপনার যে আপনি এখানে দাদুর নাম লিখেছেন, এটা যে আপনার দাদু, বোঝানোর জন্য আপনি এই সম্পর্কর জায়গায় লিখুন বাবার বাবা, বুঝতে পেরেছেন। দাদু লিখবেন না, দাদু লিখলে হয়তো বুঝতে অসুবিধা হতে পারে না, অনেক ভাষায় অনেক রকম সম্পর্কের নাম রয়েছে, কিন্তু ফাদার একটাই, সবাই বুঝতে পারে যে বাবার বাবা কে, সেটা সবাই জানে। সেটা বিভিন্ন ভাষায় যদি তাকে নানা বলেও ডাকা হয়, দাদু বলেও ডাকা হয়, বোঝা যাবে যে সে তার বাবার কথাই বলা হচ্ছে। সেই জন্য এটা সরলীকরণ করার জন্য এই বিএলওরা এই পরামর্শ দিচ্ছে। এবার জেলার নাম, স্বাভাবিক আপনার যে জেলা, সেই জেলার নাম আপনি এখানে লিখবেন, রাজ্যের নাম লিখবেন, আপনার যে বিধানসভা ক্ষেত্রের নাম, সেই বিধানসভা ক্ষেত্রের নাম লিখবেন। এগুলো আপনার যে রাজনৈতিক দলীয় কর্মীরা রয়েছে, আশপাশে আপনাদের বুথ লেভেলে যে যারা কর্মী রয়েছে, তারা কিন্তু এগুলো আপনাদের সাহায্য করবে। জেলার নাম, রাজ্যের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম ম্যাক্সিমাম লোকই জানেন। যারা জানেন না তাদেরকে আমি বলছি, আপনাদের বুথ লেভেল যে সমস্ত রাজনৈতিক কর্মীরা রয়েছে তাদের কাছে জিজ্ঞাসা করুন, তারা অবশ্যই আপনাদেরকে বলে দেবে যে আপনার জেলার নাম কি, রাজ্যের নাম কি, এবং আপনি কোন বিধানসভা এলাকার মধ্যে পড়ছেন। এবং সেই বিধানসভা ক্ষেত্রের যে নাম্বার, সেই নাম্বারটা এখানে লিখবেন।
আচ্ছা, যে অংশ নাম্বার সেই অংশ নাম্বারটা লিখবেন এবং আপনার ভোটার যে ক্রমিক নাম্বার সেই ক্রমিক নাম্বারটা আপনি এখানে লিখবেন। কোনটা? পুরোটাই কিন্তু 2002 সালের। 2002 সালের আপনার যে বিধানসভা ক্ষেত্রের নাম ছিল সেটাই এখানে লিখতে হবে। 2002 সালে আপনার ওই বিধানসভা ক্ষেত্রের যে নাম্বারটা ছিল সেটাই এখানে লিখতে হবে। 2002 সালে আপনার বিধানসভা কেন্দ্রের যে অংশ নাম্বার ছিল সেটা এখানে লিখতে হবে এবং 2002 সালের ভোটার লিস্টে আপনার যে ক্রমিক নাম্বার ছিল সেটাই এখানে লিখতে হবে। বোঝা গেল? এটা 2002 সালে যাদের ভোটার লিস্টে নাম ছিল তাদের জন্য এইটা, আর এই বক্সটা পূরণ করতে হবে না। এবার আমি দেখাবো যাদের 2002-এর ভোটার লিস্টে নাম নেই তারা কোন ফর্মটা কোন দিকটা ফিল আপ করবে। আগেই বলে দিয়েছি এদিকটা ফিল আপ করতে হবে, এদিকটা ফিল আপ করতে হবে না, এটা আমি আগেই কেটে রাখলাম। এটা দরকার নেই, এটা আপনার দরকারই নেই। মানে আপনার ধরুন 2002-এর ভোটার লিস্টে নাম নেই, তাহলে আপনি এই কলমটা এদিকের এই বক্সটা ফিল আপ করবেনই না, এটা আপনার জন্য নয়। আপনার জন্য কোনটা? আপনার জন্য এইটা, আত্মীয়ের বিবরণ যার নাম পূর্ববর্তী কলমে সর্বশেষ SIR-এ দেওয়া হয়েছে তার বিষয়টা আপনি এখানে লিখবেন, যেহেতু আপনার 2002-এর ভোটার লিস্টে নাম নেই। আশা করি ফর্মটা সুন্দর করে যাতে আপনারা ফিল আপ করতে পারেন সেটা বোঝাতে পেরেছি। এবার আসুন যে বড় বড় প্রশ্ন, এই যে প্রশ্ন SIR-এ কারা বাদ পড়বে। বিশেষ করে অনেকে বলছে যে যারা বাংলাদেশ থেকে এসছে তারা নাকি বাদ পড়বে। বুঝতে পারছেন? মানে মানুষে মানুষে কথাবার্তা হচ্ছে, জানতে পারছি, ট্রেনে বাসে দেখতে পাচ্ছি, কোথাও তাস খেলছে 4 জন মিলে একসঙ্গে, সেখানে আলোচনা হচ্ছে শুনতে পাচ্ছি। কেউ কাউকে বলছে যে এবার তো তুই গেলি, আবার সে তাকে পাল্টা টিপ্পনি কাটছে যে আমি গেলে তুইও যাবি, আমি যদি বাংলাদেশি হই তাহলে তুইও বাংলাদেশি। না, বিষয়টা এতটাও মশ করার বিষয় নয়, এটা খুবই সেন্সিটিভ ইস্যু। আর সেই কারণেই আপনাদের এটা আমি তুলে ধরেছি। অনেকে ইস্টবেঙ্গলের সঙ্গে গুলিয়ে দিচ্ছে বাংলাদেশকে, বলছে যারা ইস্টবেঙ্গলের সমর্থক এবং ইস্টবেঙ্গল ক্লাব, এটা নিয়ে কিন্তু বিশাল হই হই হচ্ছে ইতিমধ্যে আমাদের পশ্চিমবঙ্গে। সেই জন্য আমি কি করেছি, আমি জেমিনাইকে প্রশ্ন করেছিলাম, একটা প্রশ্ন করেছিলাম, যে প্রশ্নটা ছিল যে ইস্টবেঙ্গল বাঙাল এরা মানেই কি বাংলাদেশি? তো ইস্টবেঙ্গল নিয়ে প্রশ্ন উঠছে, তাই জন্য আমি জেমিনাইকে প্রশ্ন করেছিলাম। জেমিনাইয়ের কি উত্তর দেখুন, বলছে প্রতিষ্ঠা হয়েছিল 1920 সালে। পূর্ব বাংলা যেটা এখন বাংলাদেশ সেখানে প্রতিষ্ঠা হয়নি, কিন্তু তার আবেগকে ছুঁয়ে সেই পূর্ব বাংলা মানুষদের আবেগ ও সংস্কৃতিকে কেন্দ্র করে এই ক্লাবটি, ইস্টবেঙ্গল ক্লাবটি প্রতিষ্ঠা হয়েছিল কলকাতায়। কলকাতায়, যে কলকাতা এখন পশ্চিমবঙ্গের রাজধানী। বুঝতে পারছেন? বাংলাদেশি কোনো কানেকশন নেই। এবার দেখুন প্রতীক, এটি একটি ক্লাব নয়, এটি পূর্ব বাংলার মানুষদের যারা দেশ ভাগের পর পশ্চিমবঙ্গে থেকে যান বা আসেন পরিচয় এবং ঐতিহ্য ভালোবাসার প্রতীক। স্বাভাবিক, যারা বাঙালি এবং এই যে পূর্ব বাংলার সঙ্গে যাদের আবেগ জড়িয়ে রয়েছে তারা কিন্তু এই ক্লাবের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। জানেন আপনারা এই প্রতীক কি? মশাল, ইস্টবেঙ্গল ক্লাবের। এবার বলছে দ্বন্দ্বে ব্যবহার কি? কলকাতার একটি ঘটি বাঙাল বিতর্কে বা রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক সময় ইস্টবেঙ্গল সমর্থকদের বাংলাদেশি বলে কটাক্ষ করা হয়, যা নিয়ে প্রতিবাদও হয়। এই যে প্রতিবাদের একটা ছবিও আপনাদের সামনে রেখেছি, মনে আছে এই ছবিটা, যেখানে এই পোস্টারটা ছিল, যেখানে স্লোগান লেখা ছিল যে ভারত স্বাধীন করতে সেদিন পড়েছিলাম ফাঁসি, মায়ের ভাষা বলছি বলে আজকে আমরা বাংলাদেশি। জানেন, এটা প্রচুর ভাইরাল হয়েছিল এই ছবিটা। এবার দেখুন বলছে বাঙালি মানেই বাংলাদেশি নয়, আর বাঙাল মানেই বাংলাদেশি নয়। আরও ভালো করে বোঝাচ্ছি আপনাদের, যে বাঙাল মানেই বাংলাদেশি নয়, মানে আমি এদেশি নই, আমি বাঙাল, তার মানে আমি বাংলাদেশি, এবার SIR হচ্ছে আমাকে বাংলাদেশে চলে যেতে হবে। না না না, বিষয়টা এতটা জটিল নয়, আর এতটাও সহজ নয়। বলছে ভাষাগত সাংস্কৃতিক মিল, বাঙালি একটি জাতিগত পরিচয় যার মূল ভাষা বাংলা এবং সংস্কৃতি, এটি ভারত, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উভয় অঞ্চলের মানুষের মধ্যেই বিদ্যমান। বাঙালি পশ্চিমবঙ্গে রয়েছে, বাঙালি বাংলাদেশেও রয়েছে, আর পশ্চিমবঙ্গ বাংলাদেশ ছাড়া পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন দেশে বাঙালি রয়েছে। যারাই বাংলা ভাষায় কথা বলে, যাদের মাতৃভাষা বাংলা, তারাই বাঙালি। তারা মুসলিম হতে পারে, তারা হিন্দু হতে পারে, তারা শিখ হতে পারে, তারা জৈন হতে পারে, ধর্ম নিয়ে কোনো যায় আসে না। আবারও বলছি, বাংলা পুণ্যভূমি এমনই একটা ভূমি যেই ভূমিতে মানুষ জন্মেছে এবং তার মাতৃভাষা বাংলা, মায়ের থেকে পাওয়া সেই ভাষা, তিনিই বাঙালি, তার ধর্ম ম্যাটার করে না। বাঙালি তাহলে কে? বোঝা গেল? বাঙাল ঘটি এসব বেকার, আসলে সকলেই বাঙালি। আচ্ছা, রাজনৈতিক বিভাজন কি বলছে? 1947 সালে দেশভাগের পর বাংলা প্রদেশ বিভক্ত হয়ে পশ্চিমবঙ্গ, ভারত
ভারতের আন্ডারে চলে আসে এবং পূর্ব বাংলা যেটা পাকিস্তানের আন্ডারে চলে যায়, পরে গিয়ে বাংলাদেশ গঠিত হয়, কিন্তু ভাষা ও সংস্কৃতির বন্ধন অটুট থাকে। এই মুহূর্তে নেই, এই মুহূর্তে সেখানে একটা অস্থির সরকার চালাচ্ছে, অন্তর্বর্তী সরকার। আপনারা জানেন ডক্টর মোহাম্মদ ইউনুস, তার সঙ্গে বাংলাদেশের কোনো মিল নেই, মানে তিনি চলেন ডান দিকে, বাংলাদেশ চলে বাঁ দিকে, তার সঙ্গে বাংলাদেশের কোনো মিল নেই। তাই জন্য আমি তার সরকারকে নিয়ে আমি ধরবো না, তার কারণ তিনি বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কে জানেন কতটুকু আমার সন্দেহ আছে। আর সেই কারণে তিনি এই ভারত বিদ্বেষী, পশ্চিমবঙ্গ বিদ্বেষী, আসাম, মেঘালয়, ত্রিপুরা বিদ্বেষী স্লোগান সেখানে জ্বলন্ত করে তুলছেন। এবার দেখুন নাগরিকত্ব কী বিষয়। বাংলাদেশি বলতে মূলত বাংলাদেশের নাগরিককে বোঝানো হয়, এবং বাঙালি বলতে ভাষাগত ও সাংস্কৃতিকভাবে এক বৃহত্তর জনগোষ্ঠীকে বোঝানো হয়, যার একটি অংশ বাংলাদেশে থাকে এবং পশ্চিমবঙ্গেও থাকে, ভারতের অন্যান্য জায়গাতেও থাকে, আর যা বললাম পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বাঙালিরা। আমি বাংলা ভাষায় আমার প্রতিবেদন দিই আপনাদের ভিডিওর মাধ্যমে, আপনারা দেখেন রণক্ষেত্র যে প্লেলিস্ট, সেই প্লেলিস্টে গিয়ে আমি দেখতে পাই যে শুধু ভারত বাংলাদেশ নয়, সেখানে ইউনাইটেড স্টেটস, সেখানে ইউনাইটেড কিংডম, সেখানে কাতার, কাবুল, বিভিন্ন জায়গা থেকে মানুষ দেখে আমাদের প্রোগ্রাম, বাংলা ভাষার প্রোগ্রাম দেখে। তার মানে কি তারা কি অন্য কোনো ভাষাভাষীর লোক? না, তারা নিজেরা বাঙালি, তারা বাংলা তাদের মাতৃভাষা, তাই তারা এই প্রোগ্রাম দেখে তাদের মাতৃভাষায় পায় বলে। বোঝা গেল, বাঙালি শুধু একটা জায়গায় সংকীর্ণতা নয়, বাঙালি অনেক বড় জাতি এবং গোটা পৃথিবীতে ছড়িয়ে রয়েছে বাঙালি। তাই বাংলা কথা বলে বলেই তাকে বাংলাদেশি দাগিয়ে দেওয়াটা ঠিক নয়, এটাও যেমন ঠিক নয়। অন্যদিকে যারা বাংলাদেশ থেকে উড়ে এসে এখানে জুড়ে বসে আছে এবং অবৈধভাবে ভোটার কার্ড তৈরি করে নিয়েছে, তাদেরকেও ভোটার তালিকায় রেখে দেওয়া ঠিক নয়। আর সে কারণেই এসআইআর। একদম চিন্তা করবেন না, আপনার বিএলও রয়েছে আপনাকে সহযোগিতা করার জন্য, বিএলএ রয়েছে যারা রাজনৈতিক কর্মী আপনাকে সহযোগিতা করার জন্য, বাংলায় এতগুলো সংবাদ মাধ্যম রয়েছে আপনাদের জন্য, আপনাদেরকে সঠিক ইনফরমেশন পৌঁছে দেওয়ার জন্য। তাহলে চিন্তা কিসের? কেনই বা এত আতঙ্ক? কেনই বা হার্ট অ্যাটাক? কেনই বা আত্মহত্যার পথ বেছে নেওয়া হচ্ছে? এগুলো কিন্তু বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। আসলে আমি একটা কথা বলতে চাই, সেই কথাটা শোনার পরে অনেকে হয়তো মনক্ষুণ্ণ হবেন, কিন্তু কথাটা বাস্তব। শুধু পশ্চিমবঙ্গ নয়, আপনি দেশের বিভিন্ন প্রান্তে চলে যান, বিভিন্ন জায়গায় চলে যান, আমি শুধু প্রাইমারির কথা বলছি, মানে প্রাথমিক শিক্ষা মানুষের এখন কোথায় গিয়ে দাঁড়িয়েছে? সবাই কি পান প্রাথমিক শিক্ষা, যেটা নিখরচায় দেওয়া হয় সরকারের তরফে? পায়? আমার একটা বড় প্রশ্ন। তার কারণ আমি দেখি যে এই মুহূর্তে প্রাথমিক স্কুলগুলোতে সব পাওয়া যায়, সব, চাল, ডাল, জুতো, জামা, প্যান্ট, ব্যাগ, বই, পেন, পেন্সিল, সব কিছু পাওয়া যায়, সব কিছু পাওয়া যায়। শুধু যেটার অভাব সেটা হলো শিক্ষা। যার জন্য মানুষ ওই প্রাইমারি স্কুলে যায়, সেটাই হয়তো সেখানে ভালো করে পাওয়া যায় না। আর যার প্রাইমারি শিক্ষা ঠিকঠাক নয়, সে আর কি করবে বলুন তো? ব্যাংকে যারা ব্যাংকের ফর্ম ফিল আপ করতে ভয় পায়, হাত কাঁপে, সেই মানুষদের একটুখানি ভয় দেখালেই তো তারা ভয় পেয়ে যাবে, তাই না? আর এই জিনিসটা তৈরি হয়েছে কিন্তু কোথা থেকে? অশিক্ষা থেকে। মানুষ যদি শিক্ষিত হতো, এই সরকার যদি মানুষদের শিক্ষিত করতে পারত, জামা প্যান্ট না দিয়ে, আমি বলছি, আবারও বলছি, শুধু পশ্চিমবঙ্গের কথা আমি বলছি না, শুধু পশ্চিমবঙ্গে এটা হয় না, আরও অনেক রাজ্যেও কিন্তু এই একই প্রকল্প চলছে। মিড ডে মিল থেকে শুরু করে, জামা কাপড় থেকে শুরু করে, বই খাতা দিক, আমি বলছি ভালো কথা, খারাপ কথা নয় এগুলো, কিন্তু যেটা মেন শিক্ষা, সেটা হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণে দেওয়া উচিত। এগুলো হচ্ছে সেকেন্ডারি, প্রাইমারি হচ্ছে শিক্ষা। শিক্ষাটা আগে দিন, তারপর বাকি জিনিস আপনি দেবেন। খাবার দিন, বস্ত্র দিন, যা ইচ্ছা দিন, কিন্তু আগে শিক্ষাটা দিন, যাতে মানুষের মনে ভয়টা কাটে, যাতে তারা যে কোনো ফর্ম ফিল আপ করতে অন্য কারোর ভরসায় থাকতে না হয়, নিজেদের ফর্ম যাতে নিজেরাই ফিল আপ করতে পারে। তাহলে এত সমস্যা হওয়ার কথা নয়। হয়তো অনেকের খারাপ লাগবে, অনেকের ভালোও লাগবে। কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্টে লিখবেন, শেয়ার করবেন ভিডিওটি, লাইক করবেন এবং দেখতে থাকবেন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতারম।